আমি তাহলে রেডি হয়েছি, দাও 1 মিনিট। মাইকে কাজ করছে না, ওই মাইকে 1 মিনিট দাও। এক মিনিট একটু ওয়েট করো, একটু হ্যাঁ, হয়েছে দাও। সাউন্ড ক্লিয়ার আছে এবার? সাউন্ড ক্লিয়ার আছে এবার? সাউন্ড ক্লিয়ার আছে এবার? ওকে, ঠিক আছে। ওকে, গুড ইভিনিং। অনেকটা লেট হয়ে গেল। আজকে যেটা বলবো, দেখো সামনে 2024 মানে 2024-এর এখনও ডাব্লিউবিসিএসের কোনো নোটিফিকেশান আউট হয়নি, কিন্তু ইতিমধ্যেই দেখলাম আমরা 2023 ইউপিএসসি রেজাল্ট আউট হয়ে গেল। এবং ইউপিএসসির একটা খুব ভালো জিনিস, সেটা হলো 1 বছরের মধ্যে তারা তাদের পুরোপুরি কাজটা শেষ করে, মানে আপ টু অ্যাপয়েন্টমেন্ট। তা 1016 জন বিভিন্ন পদে তারা নির্বাচিত হলো, বিভিন্ন পদে। মনে রেখো যে মোটামুটি আইএএস, আইএফএস, আইপিএস সহ কত 24টি পদ থাকে, 24টি পদ থাকে। এবার যে কথাটা বলার, যে আমরা যারা রয়েছি তারা অনেকেই ডাব্লিউবিসিএস বা আইএএস পরীক্ষা দেওয়ার সাহসটা সঞ্চয় করতে পারি না। কিন্তু বাস্তবোচিত যে কথা সেটা হচ্ছে, আইএএস মানে ডাব্লিউবিসিএস অথবা ইউপিএসসি খুব ভালোভাবে ক্র্যাক করা যায়। অবশ্যই পরীক্ষাটা অত্যন্ত কঠিন, এ নিয়ে কোনো দ্বিমত নেই। কিন্তু যদি সিস্টেমেটিক্যালি অ্যাকর্ডিং টু এক্সাম ওরিয়েন্টেড স্টাডি করা হয়, তাহলে কিন্তু 1.5 থেকে 2 বছরের স্টাডি এনাফ এই পরীক্ষা ক্র্যাক করার জন্য। অনেকেই রয়েছে যারা একবারে চান্স পায়, অনেকেই রয়েছে একাধিকবারে, এবং অনেকে রয়েছে যারা পরীক্ষা দিয়ে ফেড আপ, চান্স হয় না। তাহলে আমি বলছি না যে তুমি একবারেই ক্র্যাক করবে, ক্র্যাক করলে খুবই ভালো। একবারে ক্র্যাক করাটা অত্যন্ত কষ্টের, কিন্তু প্রথমবার পরীক্ষা দিয়ে যে এক্সপিরিয়েন্সটা গ্যাদার করলে, প্রথমবার পরীক্ষা দিয়ে যে কারণে তুমি ব্যর্থ হলে, সেই কারণগুলো যদি অ্যানালাইজ করতে পারো এবং সেই অনুযায়ী যদি তুমি নিজেকে তৈরি করতে পারো, তাহলে বলা যায় যে দ্বিতীয়বার পরীক্ষা তুমি ক্র্যাক করছো। এবার যেটা দেখা যাচ্ছে, দেখো আমি সবসময় বলি আইএএস, ডাব্লিউবিসিএস এই পরীক্ষাগুলো তো দেবে, সাথে কিন্তু একটা আলাদা অপশান রেখে দিতে হয়। অনেকেই আমাকে জিজ্ঞাসা করেছিলে যে ডাব্লিউবিসিএস পরীক্ষা কেমনভাবে পড়ালেখা করতে হয়। এটা একটা অদ্ভুত কথা, কেমনভাবে পড়ালেখা করতে হয়। আমি যে কথাটা বলি সব সময়, ফ্রম দ্য ভেরি ফার্স্ট ডে, সেটা ইউপিএসসিরই হোক অথবা ডাব্লিউবিসিএসসিরই হোক, হ্যাঁ, ফ্রম দি ভেরি ফার্স্ট ডে তোমাকে কিন্তু মেন্স লক্ষ্য রেখে চলতে হবে, মেন্স লক্ষ্য রেখে। এবার ইউপিএসসির কথা যখন বলবো, তখন মনে করবে যে প্রিলিমের পরে কিন্তু বেশি দিন সময় থাকে না ওদের রেজাল্ট আউট হওয়ার, এবং রেজাল্ট আউট হওয়ার পরেই উইদিন 1.5 মাসের মধ্যে তারা কিন্তু মেন্স পরীক্ষা নেওয়া শুরু করে। সুতরাং সেখানে কেউ যদি মনে করি যে আগে আমরা প্রিলিমিনারি ক্লিয়ার করি তারপরে মেন্সের জন্য খাটবো, এটা কিন্তু ভুল অঙ্ক হয়ে যাবে।
তাই আমি আমার ছাত্রদের যেটা বলি যে প্রথম থেকে মেন্স আমার লক্ষ্য, এবং প্রথম থেকে যদি মেন্সটা লক্ষ্য হয় তাহলে কি পজিটিভ পয়েন্ট দেখো, আমার তাহলে যেটা প্রিলিমিনারি পরীক্ষা দিচ্ছি, প্রিলিমিনারির উপরে কোনো চাপ থাকে না। কারণটা হলো মেন্স পড়ালেখার সাথে সাথে অটোমেটিক্যালি আমার প্রিলিমিনারি পরীক্ষা যেটা সেটার কিন্তু প্রিপারেশন হয়ে যায়, এবং প্রিপারেশনটা কিন্তু অত্যন্ত ভালোভাবে হয়। এটা হলো ব্যাপার। তাহলে আগামী আমি বলবো 24 সালে যারা দিচ্ছ অবশ্যই আমি এখানে বলবো আজকে থেকে যদি ইউপিএসসি অ্যান্ড ডাব্লিউবিসিএস 2025-এর লক্ষ্য নিয়ে চলো। লক্ষ্য রাখতে হবে 2025, কারণটা হলো 2024-এ অত্যন্ত চাপের হবে এবং ক্লিয়ার করাটা একটু অসুবিধা ম্যাক্সিমাম ছেলে মেয়ের জন্য। তাহলে কেউ যদি 2025 লক্ষ্য নিয়ে চলো তাহলে কিন্তু প্রচুর সময় পাচ্ছ। প্রচুর সময় মানে অন্তত 1.5 বছর তো পাচ্ছ, তাই তো? এবং এই 1.5 বছরের যে প্রিপারেশনটা হচ্ছে মোর দ্যান এনাফ। সব সময় মনে রাখতে হবে টেক্সট বুক ওরিয়েন্টেড স্টাডি। এখানে টেক্সট বুকের বাইরে তুমি পড়তে পারবে না এবং সিলেবাসটা খুব ভালোভাবে জেনে রাখতে হবে। এবার অনেকেই আমাকে বলেছিলে যে টেক্সট বুক কি কেনা দরকার। আমি সব সময় বলবো 10খানা বই না পড়ে একটা বই 10 বার পড়ো। লক্ষ্য রাখবে কথাটা, 10খানা বই একবার করে না পড়ে 1খানা বই তুমি 10 বার পড়ো, সেটা কিন্তু তোমার যোগ্যতা অনেক বৃদ্ধি করবে। এক। দ্বিতীয় কথা হচ্ছে প্রতিদিন অন্তত 5 থেকে 6 পৃষ্ঠা লেখার চেষ্টা করো। খুব ভালোভাবে শুনবে, যারা ইউপিএসসি ক্লিয়ার করে বা ডাব্লিউবিসিএস ক্লিয়ার করে, যদিও ডাব্লিউবিসিএস এমসিকিউ, কিন্তু ব্যাপারটা হলো 2025 সাল থেকে সেটা ডেসক্রিপটিভ হবে। তা ইউপিএসসিও যারা ক্লিয়ার করে মনে রাখবে তারা প্রতিদিন কিন্তু 8 থেকে 9 পৃষ্ঠা বা অনেকে আছে 10-12 পৃষ্ঠা পর্যন্ত লেখার অভ্যাস করে। মানে সে মেন্স পরীক্ষায় বসার আগে বাড়িতেই অন্তত 50টা মেন্স পরীক্ষা দিয়ে নেয়। সুতরাং এই জায়গাতে এই লেভেলে তুমি যদি তোমাকে নিয়ে যেতে পারো তাহলে পরীক্ষা কিন্তু আটকাবার কথা নয়। এবার যেটা কথা বলছি, কিছু বুক লিস্ট আমি দিচ্ছি, এই বুক লিস্ট অনুযায়ী যদি তুমি চলতে পারো তাহলে সুফল পাবে। কারণ 1999 সাল থেকে ডাব্লিউবিসিএস পড়িয়ে আসছি, যে বইগুলো দেখে আমি পড়িয়ে থাকি এবং যে বইগুলো আমি ছাত্রছাত্রীদেরকে নিতে বলি সেটাই তোমাকে বলছি, এবং এই বইগুলোই কিন্তু অনেক বেশি সাপোর্ট করবে ইউপিএসসিতেও। এখানে একটা কথা বলে নিই, ইউপিএসসি তোমাকে যে ইংলিশে দিতে হবে এর কোনো মানে নেই, বাংলাতেও দিতে পারো। 2019 সাল থেকে যেটা ঠিক হয়েছে দেখো, ভালোভাবে বুঝবে। আমি যদি জিএস পেপার, ভালোভাবে আমার যে জিএস পেপার আছে সেটা যদি আমি বাংলায় দিই, তাহলে মেন্স আমি বাংলায় দিতে পারবো, অসুবিধা নেই। আমি এখানে ইংলিশও রাখতে পারি, মেন্সে ইংলিশে। কিন্তু জিএস পেপার যদি ইংলিশে দিই তাহলে কিন্তু মেন্স পেপার, মেন্স বলতে অপশনাল, হ্যাঁ, মেন্স বলতে অপশনাল পেপার কিন্তু আমাকে ইংলিশে দিতে হবে। সুতরাং আমরা যারা বাঙালি, জিএস পেপার আমরা বাংলায় দিলে অবশ্যই আমাদের যেটা মেন্স পেপার সেটা বাংলায় দেওয়ার সুযোগ থাকে। এবার ঘটনাটা বাংলা দেওয়ার সুযোগ, এবং তার তুমি মেন্স পেপার ইংলিশেও দিতে পারো। এবার ঘটনাটা ঘটলো কেন? যারা ইঞ্জিনিয়ারিং স্টুডেন্ট, যারা ডাক্তার স্টুডেন্ট, তারা কিন্তু ইংলিশ নিয়ে পড়ে, মানে তাদের অপশনালটা ইংলিশ। কিন্তু দেখা গেলো জেনারেল স্টাডিজ পেপার তারা যখনই তার স্থানীয় ভাষা দিচ্ছে সে একটা অপশন পাচ্ছে, ইংলিশ অর আদার ল্যাঙ্গুয়েজ, তখন তারা ইংলিশটা অপ্ট করছে। ক্লিয়ার? আমরা বাঙালি, এবং আমি বলবো তুমি 12 ক্লাস পর্যন্ত, ভালোই শুনবে, তুমি 12 ক্লাস পর্যন্ত যে ভাষাতে পড়ে এসেছো, 1 থেকে 12 ক্লাস পর্যন্ত যে ভাষাতে পড়ে এসছো সেই ভাষাতেই তুমি লেখার চেষ্টা করো, লেখা অত্যন্ত উন্নত হবে। আচ্ছা, এবার দেখো, তাহলে এবার কথা হচ্ছে বই কি কিনবো। তোমাকে কিন্তু বই বেশ কিছু কিনতে হবে। যদি মনে করো তুমি ডাব্লিউবিসিএস
অথবা ইউপিএসসি ক্র্যাক করতে চাও, সবার আগে ইংলিশ আনি। এই ইংলিশ নিয়ে আমাদের সকলেরই ভয়। খালি তো ডাব্লিউবিসিএস ইউপিএসসি নয়, ইংলিশ প্রতিটা পরীক্ষায় থাকছে। ইংলিশের জন্য আমরা যারা বাংলা মাধ্যমে পড়ে এসেছি তাদের বলবো PKDS, পিকে দে সরকারের বই অত্যন্ত ভালো। কিন্তু পিকে দে সরকারের বই একাই কিন্তু হবে না। এবার পিকে দে সরকার খুব ভালোভাবে বোঝা হয়ে গেলে, আমি যখন খুব ভালোভাবে পিকে দে সরকার বুঝে নিয়েছি, তখন তুমি কি এসপি বক্সি বইটা নিতে পারো। এবং এই দুটো বই ইংলিশের ক্ষেত্রে সে যে পরীক্ষায় হোক মোর দ্যান এনাফ। ইয়েস, আমি 1999 সাল থেকে পড়াচ্ছি এবং সেই পড়ানোর অভিজ্ঞতাতে কিন্তু আমি বলছি, ইভেন দেখা যাচ্ছে আমার কাছে যারা ইউপিএসসির জন্যও ট্রেনিং নিচ্ছে তারাও কিন্তু এই বই ফলো করছে। 2 নাম্বার। ইংলিশের পরে আসি 1 নাম্বার, 2 নাম্বার হিস্ট্রি। যারা আমরা ডব্লিউবিসিএস পরীক্ষা দিচ্ছি আমি তাদেরকে বলি হিস্ট্রিটা অপশনাল রাখতে। এবার হিস্ট্রিটা নিয়ে অনেকেই বলে যে বহু লিখতে হয়, বহু সাল তারিখ মনে রাখতে হয়, কিন্তু এটা সম্পূর্ণ সত্য না, আংশিক সত্য। হিস্ট্রিও তোমার প্রেজেন্টেশনের ওপরে কিন্তু নাম্বার পাওয়া যায়, উল্টো পাল্টা লিখলে লাভ নেই। যেমন ধরো আমার আসলো পরীক্ষায়, এরম আসলো কলিঙ্গ যুদ্ধের ফলে কি পরিবর্তন এসেছিল মহামতি অশোকের। এখানে যদি আমি অশোকের জীবনী নিয়ে লিখতে শুরু করি তাহলে কিন্তু সেটা ম্যাচিওর্ড লেখা হচ্ছে না। ইতিহাস হচ্ছে টু দি পয়েন্ট লেখা, সেভাবে লিখতে হবে যেইটুকুনি চাইবে। এবার ইতিহাস সবার প্রথম আমরা যারা বাংলা মাধ্যমে পড়ছি তাদের জন্য বলছি পি মাইতিকে প্রভাতাংশু মাইতি, এবং বইটা হবে গ্র্যাজুয়েশন লেভেলে, হ্যাঁ, গ্র্যাজুয়েশন বা আপার লেভেলে। তাহলে পি মাইতির ওপরে কিন্তু বই নেই। আমি এটা মনে করি, যেহেতু আমি এটা পড়াই এবং আমি যখন স্টুডেন্ট ছিলাম বা আমি যখন পরীক্ষা দিয়েছিলাম তখন এই বইটাই কিন্তু আমাকে সাফল্য এনে দিয়েছিল। 3 নাম্বার। এবং আমি সাফল্য পেয়েছি যেসব বই পড়ে, সেই বইয়ের নামই কিন্তু তোমাকে দিচ্ছি। হ্যাঁ, তখন আমি অবশ্যই এসপি বক্সির বইটা পড়িনি, তখন পড়িনি, আমি যখন পরীক্ষার্থী ছিলাম বা পরীক্ষার জন্য খাটছিলাম। এবার দেখো, এবার যারা ইংলিশে পড়বে, বহু বই আছে, তার মধ্যে সবার আগে আমি বলবো কৃষ্ণা রেড্ডি, এই বইটা কৃষ্ণা রেড্ডির বই। এবার দেখো আরো কিছু বইয়ের নাম বলবো, যেটা বলে কি বলে ওটা, ভারতের স্বাধীনতার আন্দোলন। এই বইটার জন্য সব থেকে ভালো বই বিপিন চন্দ্র। হলো। তাছাড়া স্পেকট্রামের বই আছে, তুমি স্পেকট্রামের বইও ফলো করতে পারো। তাহলে কি বললাম, বাংলা মাধ্যমে যদি আমি হই তাহলে পি মাইতির বইটা হচ্ছে মোর দ্যান এনাফ। এর বাইরে জীবন মুখোপাধ্যায় রয়েছে, তা বলে আমি কিন্তু প্রেফার করি কি পি মাইতি। এবার আসছি ভারত এবং পশ্চিমবঙ্গের ভূগোল। 3 নাম্বার ভূগোল। যখন তুমি ডব্লিউবিসিএস দিচ্ছ, ভালোই মনে রাখবে, যখন ডব্লিউবিসিএস দিচ্ছ তখন কিন্তু পশ্চিমবঙ্গের ভূগোল তোমাকে পড়তে হচ্ছে। ডব্লিউবিসিএস যখন দিচ্ছ তখন পশ্চিমবঙ্গের ভূগোল তোমাকে পড়তে হচ্ছে। 1 মিনিট, পশ্চিমবঙ্গের ভূগোল পড়তে হচ্ছে। তা পশ্চিমবঙ্গের ভূগোলের জন্য এবং ভারত এমনি ভূগোল, প্রাকৃতিক ভূগোল এবং পশ্চিমবঙ্গের ভূগোল, আমি বলবো ক্লাস, ভালো বুঝবে, ক্লাস 8 to 10 আমাদের যে সিলেবাস আছে বাংলা মাধ্যমের স্কুলের,
যে কোনো রাইটার ক্লাস 8 to 10 বই তুমি নিয়ে নাও, নিয়ে একটু ভালোভাবে পড়ো। একটু অ্যাডভান্স হতে গেলে একাদশ শ্রেণীর বই, একাদশ অ্যান্ড দ্বাদশ, বাস ভূগোলের জন্য এটা এনাফ, ভূগোলের জন্য এটা এনাফ। এবার অনেকেই বলো যে স্যার ইংলিশে, অবশ্যই ইংলিশে বলবো। এটা হচ্ছে এম হাসান বা হুসেন, এম হাসান, এই বইটা বারবার বলছি, আমি যেসব বই থেকে পড়েছি বা আমার কাছ থেকে যারা সাফল্য লাভ করছে তাদেরকে যে বই ফলো করতে বলেছি, যে বই দেখে আমি ক্লাসে পড়াই সেই বইগুলোই নাম দিচ্ছি। এবং এটা আমার যারা পেড ব্যাচ তারাও কিন্তু এই একই বই কেনে। দেখো এই বইগুলো পারলে লিখে নাও বা স্ক্রিনশট তুলে নাও, অত্যন্ত কিন্তু উপকারে দেবে। দেখো টেক্সট বই ছাড়া তুমি পরীক্ষা ক্লিয়ার করতে পারবে না। এবার অনেকেই জিজ্ঞাসা করে যে বিসিএসে আমি বা ইউপিএসসির জন্য কি পড়াই। দেখো ডাব্লিউবিসিএস হোক বা ইউপিএসসি হোক, দুটো পরীক্ষারই প্রিলিমিনারি পরীক্ষা এবং মেন্স যখন আসছি তখন জেনারেল স্টাডিজ পেপারগুলো বা কম্পালসারি পেপারগুলো করে। এছাড়া আলাদাভাবে ইংলিশের প্রভিশনটা রয়েছে। তাহলে কি প্রিলিমটা পুরোপুরি, এছাড়াও যেটাকে বলছি আমরা মেন্স পরীক্ষার বিসিএস হলে হচ্ছে কম্পালসারি পেপার এবং আইএসসি হলে হচ্ছে জেনারেল স্টাডিজ পেপার, এটা এর সাথে ইংলিশটা করানো হয়। ব্যক্তিগতভাবে আমি এই ক্লাসটা নিয়ে থাকি এবং দেখা গেছে আমি যেভাবে করাবো বা যেভাবে দিয়ে থাকি সেভাবে যদি তুমি পুরোপুরি ফলো করতে পারো, অন্তত এই পেপারসগুলোতে কিন্তু তোমার আটকায় না। এবং প্রতি বছরই কিন্তু এই পেপারসগুলো ম্যাক্সিমাম ছাত্রছাত্রী যারা আমার কাছে করে সেটা কিন্তু ক্লিয়ার করে, এটা ক্লাস দেখেই বুঝতে পারবে। ওকে, নেক্সট এটা গেল ভূগোল। তারপরে আসছি, যা ডাস্টারটা কোথায় গেল, ভূগোল গেল। 4 আসছি, বই তোমাকে কিনতে হবে, নোটস করে গেলে হবে না। 4 নাম্বার আসছি বিজ্ঞান। এই বিজ্ঞানের ক্ষেত্রে ম্যাক্সিমাম পোর্শন কি থাকে জানো, তোমার জীববিজ্ঞান থেকে থাকে, জীববিজ্ঞান থেকে ম্যাক্সিমাম প্রশ্ন থাকে। তারপরে থাকে ভৌত বিজ্ঞান বা ফিজিক্যাল সায়েন্স, তারপর থাকে রসায়ন। আমি বলবো বা যেটা আমি করিয়ে থাকি সেটা হচ্ছে তুমি ক্লাস 7 to 10 ম্যাক্সিমাম, ক্লাস 7 to 10, একাদশ দ্বাদশ শ্রেণীরও দরকার নেই। তুমি যদি ক্লাস 7 to 10 আমাদের পশ্চিমবঙ্গ সরকারের যে বইগুলো আছে সেইগুলো যদি পড়ো, মোর দ্যান এনাফ ডাব্লিউবিসিএস ক্লিয়ার করার জন্য। হ্যাঁ দেখো, তোমাকে একটা কথা আমি যেটা শিখেছি এবং পড়ানোর সময় তো আরও বেশিভাবে, কাউকে যদি ইমপ্রেস করতে হয় তাকে প্রচণ্ড জটিলভাবে বলতে হয়, কিন্তু কাউকে যদি সাহায্য করার বা কাউকে যদি পথ দেখানোটা উদ্দেশ্য হয় তাহলে কিন্তু স্ট্রেট কথা বলতে হয়। ইভেন বারবার বলি, যেটা আমি সবসময় বলি, আমার ছাত্রছাত্রীরা যে বই পড়ে যে পথে সফল হচ্ছে সেটাই দেখানো হচ্ছে। ইভেন আমি এবং আমার ছাত্ররা যেভাবে এগিয়েছি সেই বইগুলো কিন্তু তোমাকে দেওয়া হচ্ছে। তাহলে ক্লাস 7 to 10 বিজ্ঞান বইটা জোগাড় করে নাও, পশ্চিমবঙ্গ সরকারের হলেই হবে। এবার যেটা আসছি 4 গেল, 5 ভারতের সংবিধান। এটা ছাড়া তো হবেই না, তাই তো? ভারতের সংবিধান প্রচুর পরিমাণে প্রশ্ন থাকছে, মেন্স প্রিলিমিনারি থাকবে, মেন্সে থাকবে, ইভেন ইন্টারভিউ সময় কিন্তু এখান থেকে প্রশ্ন করা হবে। এবার দেখো, আমি বাংলায় বলবো সবার আগে ভারতের শাসন ব্যবস্থা, এই বইটা আমি পড়াই বাংলাতে। ভারতের শাসন ব্যবস্থা খুব ভালো বই। কার লেখা? অনাদি কুমার মহাপাত্র। এই বইটা আমি পড়াই, আমি নিজেও পড়েছি বাংলায়। অনাদি কুমার মহাপাত্র
এবার যদি কেউ ইংরেজিতে চাও, আমি যে বইটা পড়েছিলাম ডিডি বাসু, খুব সুন্দর বই ডিডি বাসু, এবং প্রত্যেকটা সিভিল সার্ভিস মানে অ্যাসপিরেন্ট যারা রয়েছে তাদের এই বইটা কিন্তু গীতা, যদি ইংলিশে করতে চাও। তারপরটা হচ্ছে লক্ষ্মীকান্ত, লক্ষ্মীকান্ত, এবং আরেকটা বলছি সেটা হচ্ছে তোমার এসসি কশ্যপ, এসসি কশ্যপ, অবশ্যই এসসি কশ্যপের যেটা লেখা সেটা হচ্ছে আওয়ার পার্লামেন্ট। তাহলে কি বললাম, ভারতীয় সংবিধান যদি পড়ি তাহলে ভারতের শাসন ব্যবস্থা অনাদি কুমার মহাপাত্র, বাংলাতে যদি পড়ি এর ওপরে বই হয় না, বাংলায় যদি পড়ি এর ওপরে বই হয় না। যদি ইংলিশ ভার্সনে পড়ি তাহলে আমি বলবো ডিডি বাসু অথবা লক্ষ্মীকান্ত, এই দুটো মনে হয়। ম্যাক্সিমাম তো লক্ষ্মীকান্ত নেই, তবে আমি বলবো লক্ষ্মীকান্ত নো ডাউট অত্যন্ত ভালো, অত্যন্ত ভালো। কিন্তু তুমি যদি ডিডি বাসু নাও, ডিডি বাসু একটু কঠিন লেখা, একটু কঠিন লেখা, কিন্তু যথেষ্ট পুষ্টিদায়ক বই, যথেষ্ট পুষ্টিদায়ক বই। ক্লিয়ার টুনি? ওকে, এবার আসছি, এক মিনিট, এক মিনিট। এবার আসছে ইন্ডিয়ান ইকোনমি। রমেশ সিং, ইংলিশে, ইংলিশে। এবার বাংলাতেও একাধিক বই আছে, তবে আমি বলবো এই বইটা পড়া সব থেকে ভালো, এই বইটা পড়া ভালো। এছাড়াও দেখা যাচ্ছে, দেখো যোজনা এবং কুরুক্ষেত্র, যোজনা ইংলিশ বাংলা দুটোতেই পাওয়া যায়, কুরুক্ষেত্র ইংলিশে। এই বই দুটো যদি তুমি, বই দুটোর মধ্যে যে কোনো যদি একটা বই নাও, তাহলে তুমি যে খালি অর্থনীতি বা ইন্ডিয়ান ইকোনমিই না, আর্থ সামাজিক ব্যবস্থা এবং কারেন্ট অ্যাফেয়ার্স দুটোই কিন্তু এখান থেকে পাবে, কোনো অসুবিধা নেই। আচ্ছা, হলো। এবার বলো অনেকেই, আচ্ছা আরেকটা বই আছে আরিহান্ত পাবলিকেশন, আরিহান্ত, আরিহান্ত পাবলিকেশনের এই বইটাও কালেক্ট করতে পারো, আরিহান্ত পাবলিকেশন। বারবার যেটা বলা হচ্ছে, WBCS হোক বা UPSC হোক, তোমাকে কিন্তু টেস্ট ওরিয়েন্টেড স্টাডি করে যেতে হবে, বারবার পড়তে হবে, তার থেকে বেশিবার তোমাকে লিখতে হবে। বারবার তো পড়বেই, তার থেকে বেশিবার তোমাকে লিখতে হবে। তাহলে লেখার যে স্কিল তোমাকে ডেভেলপ করতে হবে, এবং তোমার লেখার মধ্যে কিন্তু একটা যদি অন্য মাত্রা না আসে তাহলে কিন্তু UPSC ক্লিয়ার করতে পারবে না, এবং 25 সাল থেকে যে WBCS হবে সেটাও কিন্তু ক্র্যাক করা মুশকিল হবে। তাহলে মোট কথা হলো, বই পড়তে হবে, অনেক 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 বেশি পড়তে হবে, সেটাকে বারবার লিখতে হবে, লিখে এমন একটা স্কিল তুমি ডেভেলপ করবে যে তোমার লেখা একটু স্বতন্ত্র হবে, বাস, তাহলেই কিন্তু চাকরি পরীক্ষা আটকাতে পারছে না কেউ। নেক্সট, এটা। এবার অনেকেই বলো ম্যাথ অ্যান্ড রিজনিং, প্রচুর প্রচুর বই রয়েছে, তবে প্র্যাকটিসের জন্য, তবে প্র্যাকটিসের জন্য ম্যাথস অ্যান্ড রিজনিং দুটোই বলছি একসাথে, ম্যাথস অ্যান্ড রিজনিং। ম্যাথস অ্যান্ড রিজনিংয়ের জন্য একটা বই বলবো RS আগরওয়াল, যে কোনো পরীক্ষা, যে কোনো পরীক্ষা। এটা কিন্তু দেখো, RS আগরওয়ালের বই দেখে যে তুমি কিছু শিখতে পারবে সে সম্বন্ধে আমি কোনো মন্তব্য করব না, কিন্তু RS আগরওয়ালের বই প্র্যাকটিসের জন্য কিন্তু অন্যতম, এর ওপরে হতে পারে না, হলো। ওকে, এই গেল বইয়ের লিস্ট, তাই তো। এবার এর বাইরেও, এগুলো টেক্সট বই গেল, এর বাইরেও কয়েকটা জিনিস রাখতে হবে। তুমি চেষ্টা করবে NCERT যেটা জেনারেল স্টাডি বই আছে সেটাকে রাখার, কেন NCERT জেনারেল স্টাডির বই যেটা, সেটা কিন্তু তোমাকে প্রিলিম ক্লিয়ার করতে যথেষ্ট সাহায্য করবে। 1, 2 নাম্বার, প্রতিযোগিতা, প্রতিযোগিতা দর্পণ, প্রতিযোগিতা দর্পণ এই বইটা রাখতে পারো। রাখতে পারো সিভিল সার্ভিস ক্রনিক্যাল। তাহলে কি বললাম, NCERT রাখবে, প্রিলিম ক্লিয়ারের জন্য খুব সাপোর্ট করবে,
এছাড়াও প্রতিযোগিতা দর্পণ এবং সিভিল সার্ভিস ক্রনিক্যাল এই দুটো বই রাখার চেষ্টা করো। এই দুটো বই থেকেও কিন্তু তোমাকে কারেন্ট অ্যাফেয়ার, সায়েন্স টেকনোলজি, এনভায়রনমেন্ট সায়েন্স এইগুলো যথেষ্ট পরিমাণে, এবং ন্যাশনাল ইন্টারন্যাশনাল যেটা কি বলে আপডেট, সেটা তো অবশ্যই পাচ্ছ। এই দুটো বইও কিন্তু তোমাকে যথেষ্ট 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 সাহায্য করবে। মোট কথা হলো তুমি কিন্তু বই ছাড়া অন্য কিছু ভাবতে পারো না। নোটস পড়ার পক্ষপাতী হবে না। কলেজের মতো যদি নোটস ওরিয়েন্টেড স্টাডি হয়ে যায়, তুমি কিন্তু আর কিছু হোক না হোক চাকরি পরীক্ষায় ক্লিয়ার করতে পারবে না। এটা কিন্তু আমি একবারে বললাম। 1 মিনিট, ক্লিয়ার যে কথা বললাম? তাহলে এই কটা বই যদি তুমি কারেক্ট করতে পারো, দ্যাট ইজ এনাফ। আরও একটা কথা বলি, দেখো যারা এবছর এইচএস দিয়ে দিলে, এবং চাকরি পরীক্ষা তো অ্যাকচুয়ালি শুরু হয় প্রিপারেশন 18 বছর থেকে। আমরা লেট করে চাকরি পাই না, বয়স চলে যায়। তার জন্য একাদশ দ্বাদশ শ্রেণীতে যারা পড়ছে তাদেরকে আমরা ইংলিশ বাংলার পাশাপাশি বেশ কিছু সিলেক্টিভ সাবজেক্ট রাখা হয়, যেগুলো খালি হাই স্কোরিং তাই না, গ্র্যাজুয়েশন লেভেলে এবং চাকরি পরীক্ষায় সাহায্য করে। প্রতিদিন সকাল 6টার সময় কিন্তু আমি লাইভ আসি ফেসবুকে ছোটদের ক্লাস নিয়ে, কিন্তু সেই ক্লাসও তুমি জয়েন করবে, বহু কিছু জানার আছে। এছাড়াও রাত্রি 11টার সময় তোমার সাথে বলতে যারা সিনিয়র স্টাফ রয়েছে, যারা রয়েছে চাকরি পরীক্ষার্থী, তাদের জন্য রোজ আসবো। আগামীকাল দেখা হবে। আজকে যে সিলেবাসগুলো দিলাম, মানে যে বইগুলো দিলাম, সেই বইগুলো পারলে কালেক্ট করো। তোমার পরীক্ষায় কিন্তু এই বইগুলো লাগবেই, অন্যথা কোনো কিছু নেই। একবার দরকার নেই 3-4 মাসে কেন, একসাথে বই কিনে তুমি একসাথে তো পড়ছো না, প্রতি মাসে একটা করে পারলে কেন, সেই মাসে সেই বইটাকে পুরোটা শেষ করে দেওয়ার চেষ্টা করো। দেখো পজিটিভনেস আছে, তোমার থিঙ্কিংয়ের উপর নির্ভর করছে। বই পড়তে হবে, ভালোভাবে লিখতে হবে, তাহলে কিন্তু আমি পরীক্ষায় ক্র্যাক করবো, নয়তো কিন্তু পারবো না। কেন, পড়ালেখা ছাড়া আমি জ্ঞান অর্জন করতে পারি না বা আপডেটেড হতে পারি না। ক্লিয়ার? ওকে, আজকে এইটুকুনি রাখলাম। আগামীকালে ক্লাস আছে, অবশ্যই জয়েন করো, কালকে 11টায়। থ্যাংক ইউ, সকলে ভালো থেকো। আবার আগামীকাল 6টায় দেখা হচ্ছে ছোটদের সাথে। থ্যাংক ইউ।